আমি আলোচনা করব হিউম্যান ব্রেইন এবং মাইন্ড ইফেক্ট। এর আগে আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার শাহরিয়ার কবির স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিপ আলোচনা করেছে ক্যান্সার এবং মায়োজম নিয়ে। তারপর একজন কার্ডিওলজিস্ট হার্টের উপরে আলোচনা করেছে। আমরা জানি সকাল থেকে এই পর্যন্ত এতগুলো কথা শোনার পরে মেমোরি আমাদের স্লো হয়ে যায়, একদম স্লো হয়ে যায়, কিছু নেয়ার মতো থাকে না। সবার ব্রেইনের একটা ক্যাপাসিটি রয়েছে, যেহেতু আজকে আমার আলোচনা হিউম্যান ব্রেইন এবং মাইন্ড ইফেক্ট। তো এই আলোচনাটি থেকে আপনারা কি উপকৃত হবেন সেটা আগে জানা দরকার। এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন যে আমাদের মাইন্ড অর্থাৎ মানসিকতা, আমরা জানি স্যামুয়েল হ্যানিম্যান সকল রোগের জননী মায়াজম বলেছেন। এই মায়াজম সকল রোগের জননী, অর্থাৎ মায়াজম হচ্ছে আমাদের মন রোগ তৈরি করে। কিভাবে? আমাদের হোমিওপ্যাথি কিন্তু কয়েকটি তত্ত্বের উপর নির্ভরশীল, যেরকম হোমিওপ্যাথিক মায়াজম, জীবনী শক্তি এর উপরে ডিপেন্ড করে। কিন্তু বর্তমানে হোমিওপ্যাথিক অনেক পিছিয়ে আছে, যেরকম আমাদের এর কোনো সায়েন্টিফিক এভিডেন্স আমাদের কাছে নেই। যেহেতু আমাদের গবেষণা পরিষদ, গবেষণামূলক কথা বলবো আমি, সায়েন্টিফিক এভিডেন্স নেই। তো আমার চেষ্টা হচ্ছে, আমি একদম বিগিনার, আমি শুরু করছি কিভাবে এটাকে বিজ্ঞান ভিত্তিক ভাবে রূপ দেয়া যায়, চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, আমি প্রথমে আলোচনা করব হিউম্যান ব্রেইন, অ্যানাটমি এবং ফিজিওলজির বেসিক কিছু বিষয়। তারপরে আমি আলোচনা করব মাইন্ড ইফেক্ট, অর্থাৎ আমরা যদি নার্ভাস সিস্টেম এবং ব্রেইন সম্পর্কে না জানি তাহলে মাইন্ড ইফেক্ট কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারবো না। আমি সবার উদ্দেশ্যে আলোচনা করছি। আমরা জানি এখানে অনেক ভালো পারেন, এরকম অনেক ডাক্তার আছেন, আবার কেউ আছেন শুরু করেছেন। তাই সকলের উদ্দেশ্যে একদম সহজ স্বাভাবিকভাবে যাতে সবাই বুঝতে পারেন সেরকম আলোচনা করব। তারপরে থাকবে 3 নম্বর পার্ট, হচ্ছে কোশ্চেন এবং অ্যানসার। আমার আলোচনার মধ্য থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও নোট করে রাখবেন, এবং কোনো যদি কোশ্চেন থাকে সেটাও আপনারা নোট করে রাখবেন। আমাকে পরবর্তীতে সেই কোশ্চেনটা করবেন এবং ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। হ্যানিম্যান বলেছে সকল রোগের জননী হচ্ছে সুরা মায়াজম। মায়াজম হচ্ছে মন, কুমননা। আমাদের শ্রদ্ধেয় স্যার মায়াজম নিয়ে অনেক সময় আলোচনা করেছে। তো এই মন কিভাবে রোগ তৈরি করে এর কোনো এভিডেন্স আমাদের হোমিওপ্যাথিক সায়েন্সে কি আছে? হোমিওপ্যাথিক কোনো তত্ত্বের ভিতর আছে কিভাবে তৈরি করে সায়েন্টিফিক ভাবে? কিন্তু এখন মডার্ন মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করেছে আসলে মন রোগ তৈরি করতে পারে, নানান ধরনের রোগ তৈরি করতে পারে। সেটা কিভাবে? আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যারা মাইন্ড মেথড ফলো করি, বিশেষ করে হোমিওপ্যাথি কিন্তু মাইন্ড লক্ষণকে বেশি গুরুত্ব দিয়েছে। অন্যান্য আদার্স লক্ষণের তুলনায় আমাদের মাইন্ড লক্ষণকে বেশি গুরুত্ব দিয়েছে। এই কারণে আমাদের কিন্তু একজন ডাক্তার হতে হলে অবশ্যই সাইকোলজি সম্পর্কে জানতে হবে, অবশ্যই মাইন্ড সম্পর্কে জানতে হবে। তো যাই হোক, আলোচনা শুরু করি। প্রথমে আলোচনা করব হিউম্যান ব্রেইন, অ্যানাটমি এবং ফিজিওলজি। নেক্সট স্লাইড। হিউম্যান ব্রেইন, প্রথমে নার্ভ ইন দা বডি। আমাদের ক্যান্সার আলোচনা করা হয়েছে, একটু আগে হার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের ব্রেইন হচ্ছে এমনই একটি অর্গান যে অর্গান সমস্ত দেহকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সেন্ট্রাল কন্ট্রোল রুম, অর্থাৎ দেহকে কন্ট্রোল করে আমাদের ব্রেইন। আমাদের দেহে 78 অর্গানস আছে, তার ভিতরে 5টি অর্গান হচ্ছে যাকে বলা হয় ভাইটাল অর্গান। সেটা কি? ব্রেইন, হার্ট, কিডনি, লিভার এবং লাংস। এই 5টি অর্গানের কোনো ধরনের ত্রুটি হলে মানুষ আর বাঁচে না, সাথে সাথে মারা যায়। হয়তো কিছু একটা, যেরকম কিডনি ফেলিওর হলে হয়তো কয়েকদিন বাঁচতে পারে সর্বোচ্চ, কিন্তু এই 5টি অর্গানের কোনো ধরনের সমস্যা হলে মানুষ মারা যাবে। তার ভিতরে হচ্ছে আমাদের ব্রেইন একটি, যেটাকে হেড বলা হয়।
টোটালি কন্ট্রোল করে আমাদের দেহকে। এই নার্ভাস সিস্টেম প্রথম ব্রেইনকে নার্ভ ইন দা বডিতে দুই ভাগে ভাগ করেছে। সিএনএস, যাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এটাকে বলা হয় সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আরেকটি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের দেহের প্রত্যেকটি অর্গান, প্রত্যেকটি টিস্যুর সাথে সেই পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেনোসারি নার্ভ এবং মোটর নার্ভের মাধ্যমে কানেক্ট করা। সে নির্দেশ করে, আমাদের ব্রেইন সকল অর্গানকে নির্দেশ করে, নিয়ন্ত্রণ করে। আমরা পাশের ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রয়েছে স্পাইনাল কর্ড এবং ব্রেইন। এই ব্রেইনের লোবগুলো আমাদের ভালো করে জানতে হবে। প্রথম আছে ফ্রন্টাল লোব, সামনের অংশকে বলা হয় ফ্রন্টাল লোব। তারপর হচ্ছে প্যারিয়েটাল লোব, পিছনে হচ্ছে অসিপিটাল লোব, তারপর হচ্ছে একদম পিছনে হচ্ছে সেরিবেলাম, এবং স্পাইনাল কর্ডের উপরের অংশকে বলা হয় ব্রেইন স্টিম। নেক্সট, আমরা এই স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ব্রেইন থেকে সকল অর্গানের সাথে আমাদের কানেক্ট, প্রত্যেকটি অর্গান। স্যার আলোচনা করেছে ক্যান্সার নিয়ে, ক্যান্সার সেল ডিভিশন করে, সেল ডিভিশন কিভাবে করে সেটা আলোচনা করেছে। তো প্রত্যেকটি সেল ডিভিশনের জন্য আমাদের ব্রেইনের সিগন্যালের প্রয়োজন। ব্রেইন অনুমতি না দিলে কোনো কোষ সেল ডিভিশন করবে না। আমাদের প্রত্যেকটি অর্গান সেই নার্ভাস সিস্টেমের সাথে কানেক্ট। এই কোষ যখন সেল ডিভিশন করে ইরেগুলার অর্থাৎ আনকন্ট্রোল, তখন তাকে ক্যান্সার বলা হয়। তখন এই ব্রেইনের কোনো সংকেত সে গ্রহণ করে না, সেটাকে বলা হয় অ্যাবনরমাল সেল। এইভাবে প্রত্যেকটি অর্গান, হার্ট, লিভার, কিডনি, স্টোমাক, সকল অর্গান আমাদের ব্রেইনের সাথে কানেক্ট। এবং এই দেহের সাথে এবং মস্তিষ্কের সাথে কানেক্ট হয়েছে নিউরনের মাধ্যমে। আমাদের মস্তিষ্ক দেহের সাথে দুইটা পদ্ধতিতে সে যোগাযোগ করে। প্রথম হচ্ছে নিউরোট্রান্সমিটার, যেটাকে হচ্ছে এক ধরনের কেমিক্যালের মাধ্যমে সেনোসারি নার্ভ এবং মোটর নার্ভের মাধ্যমে কথা বলে, সংবাদ আদান প্রদান করে। আরেকটি সিস্টেম হচ্ছে হরমোন, হরমোনের মাধ্যমে দেহ কথা বলে। নেক্সট, অ্যানাটমি পার্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম, এবার ফিজিওলজি আলোচনা করি। আমরা এখানে প্রায় 100 মানুষ বসে আছি। এখানে 100 মানুষের 100 জন মানুষের 100 ধরনের চিন্তা ভাবনা, প্রত্যেকটি মানুষের ভিতরে ডিফারেন্স রয়েছে। প্রত্যেকটি মানুষ তার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এখানে রয়েছে আলবার্ট আইনস্টাইন, সায়েন্টিস্ট, তারপরে ফিলোসোফার, তারপরে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে গৌতম বুদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর, বারাক ওবামা, তারপর আছে একজন সার্কাস খেলে, সে একজন একটা মেয়ে একটা সুতার উপরে। তারপর দেখতে পাচ্ছি বেস্ট বিজনেসম্যান, তারপর হচ্ছে গ্রেটেস্ট আর্টিস্ট। এই যে ব্যক্তিগুলো, এক একজন ব্যক্তির মানুষের তাদের এক এক ধরনের মানসিকতা, কেউ কারোর সাথে মিল নেই। আমাদের ব্রেইনে যে নিউরনগুলো রয়েছে তা অ্যাক্টিভ হয় আমাদের চিন্তা ভাবনার উপর ভিত্তি করে। আমরা যে যেরকম চিন্তা করি সেই রকম আমাদের ব্রেইন সেই লোবগুলো অ্যাক্টিভ হয়। আর একটু পরে আলোচনা করছি কিভাবে অ্যাক্টিভ হয় সেটা। নেক্সট প্লিজ। এখানে হিউম্যান ব্রেইন ফিজিওলজি আমাদের ফাংশন আসি। আমরা তো একটু আগে আলোচনা করলাম লোবগুলোর নাম, ফ্রন্টাল লোব, প্যারিয়েটাল লোব, অক্সিপিটাল লোব, সেরিবেলাম, ব্রেইন স্টিম। এবার একটু আলোচনা করি যে এদের কাজগুলো কি। ফ্রন্টাল লোব আমরা একটু আগে দেখলাম যে বারাক ওবামা একজন বেস্ট পলিটিশিয়ান। এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার বুক দরকার করছে না। আরেকজন আছে যে কোনোদিন এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, তাকে আনলে মাইকটা ধরতে পারবে না, এরকম তার
মানসিকতা, অর্থাৎ সে ভয় পায়, সে এখানে এতগুলো মানুষের সামনে সে কথা বলতে পারবে না। এই যে ডিফারেন্সটা, এইটাই হচ্ছে আমাদের নিউরো অ্যাক্টিভিটি বলা হয়। এই ফ্রন্টাল লোব যাদের অ্যাক্টিভ বেশি, তারা সমাজের যে কোনো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে, সকল মানুষের সাথে সে কথা বলতে পারবে, একজন খারাপ ব্যক্তির সাথে কথা বলতে পারবে, একজন ট্যালেন্টেড ব্যক্তির সাথেও কথা বলতে পারবে। সে হচ্ছে স্মার্ট। সেটা কি বলছি? পলিটিশিয়ান আমাদের বারাক ওবামা, জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম অনেক মানুষ আছে যারা খুব সাহস, সবার সাথে কথা বলতে পারে, মেইনটেনিং করতে পারে, সবার সাথে সবকিছু ম্যানেজমেন্ট করতে পারে। এই কাজগুলো হচ্ছে আমাদের ফ্রন্টাল লোবের। ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে বিচার, বুদ্ধি, বিবেচনা। এই কাজগুলো করে থাকে আমাদের ফ্রন্টাল লোব। তারপরে আলোচনা করি প্যারিয়েটাল লোব। প্যারিয়েটাল হচ্ছে ফ্রন্টাল লোবের পরের অবস্থান, প্যারিয়েটাল লোব। এই প্যারিয়েটাল লোব বিশেষ করে এক কথায় বলা যায় সায়েন্টিস্ট, ডিপ ক্যালকুলেশন, গভীরভাবে চিন্তা যে করতে পারে, বিশেষ করে গভীর প্রবলেম সলভ। এক কথা হচ্ছে যে গভীর, সাধারণ মানুষ দেখেন, আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষ জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। এই পৃথিবীটাকে কিন্তু সাজিয়েছে অল্প কয়েকজন মানুষ। হয়তো 100 জন মানুষ 100টা থিওরি আবিষ্কার করেছে বা 100টা বিষয় আবিষ্কার করেছে। তা থেকে কিন্তু দেখেন আমাদের এসি চলছে, প্রজেক্টর চলছে, মোবাইল, এত কিছু, আর আমরা সেগুলো উপভোগ করছি। এই শুধুমাত্র এই প্যারিয়েটাল লোবের কারণে। এই লোবগুলো তাদেরই অ্যাক্টিভ হয়। এখানে দেখেন হোয়াট ইজ নিউরো অ্যাক্টিভেশন, কিভাবে আমাদের ব্রেইন অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। যারা গভীরভাবে চিন্তা করে, দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে যারা একাকিত্ব পছন্দ করে, একা একা ঘরে থাকতে পারে। এই ফ্রন্টাল লোব যাদের অ্যাক্টিভ, তারা হচ্ছে সমাজে মানুষের সাথে মিশবে, কথা বলবে, আন্ডারস্ট্যান্ডিং করবে, সবকিছু করতে পারে, সবার সাথে মিশতে পারে। কিন্তু এই প্যারিয়েটাল লোব যাদের অ্যাক্টিভ বেশি, সক্রিয় বেশি, তারা একাকিত্ব পছন্দ করে, অর্থাৎ ট্যালেন্টেড, গভীর ট্যালেন্টেড সায়েন্টিস্ট যাকে বলতে পারি, তারা হচ্ছে এই প্যারিয়েটাল লোব বেশি পরিমাণে অ্যাক্টিভ, অর্থাৎ ডিপ ক্যালকুলেশন যারা করতে পারে। তারপর আছে অক্সিপিটাল বা অসিপিটাল লোব। এই লোকগুলো আমরা দেখলাম একটু আগে, গৌতম বুদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর, এই লোকগুলো তাদের অ্যাক্টিভ, সক্রিয় বেশি। তারা হচ্ছে দার্শনিক চিন্তা ভাবনা করে, কবিতা লেখা, আর্টিস্ট। এরা হচ্ছে এই লোকগুলো বেশি পরিমাণ অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। তারপর হচ্ছে সেরিবেলাম। আমরা দেখেন একটা ছোট শিশু জন্মগ্রহণ করে, করার পরে সে হাঁটতে পারে না, প্রায় আছাড় খায়, আবার পড়ে যায়, আবার আছাড় খায়, অর্থাৎ বডিকে ব্যালেন্স করতে পারে না। এই ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আমাদের সেরিবেলাম। সে আস্তে আস্তে, ওই যে দেখলাম সার্কাস খেলায় একটা মেয়ে একটা সুতার উপরে, দড়ির উপরে হাঁটছে, আমরা কিন্তু সাধারণ মানুষ সেটা হাঁটতে পারবো না, সে কিন্তু হাঁটতে পারছে, কারণ তার সেরিবেলামকে সে আস্তে আস্তে করে শিখছে কিভাবে দড়ির উপরে হাঁটতে হয়। তার সেরিবেলাম লেয়ার গুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হয়েছে, সক্রিয় হয়েছে। তারপরে সে ব্রেইন স্টিম। এই ব্রেইন স্টিম হচ্ছে আমরা যেগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। আচ্ছা, এখানে যারা আছে কেউ কি হার্টকে বন্ধ করতে পারে? হার্ট হৃদয় স্পন্দন বন্ধ করতে পারে? কেউই পারে না। আমাদের পরিপাক তন্ত্রের ডাইজেশন হয় কিনা সেটা কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেই কাজগুলো করে সেরিবেলাম। এভাবেই আমাদের চিন্তা ভাবনার ফলে, যে যেরকম চিন্তা ভাবনা করে, যে যেরকম ভাবে, তার মাধ্যমে আমাদের এই নিউরনগুলো অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। যে যেরকম ভাবে, তুমি যা চিন্তা করো তুমি তাই, তুমি সেভাবে তৈরি হবে। দেখা যায় না যে এই লোকটা হেঁটে গেলেই তার আচার আচার, সে আমার সাথে কথা বলবে না, তার চেহারার দিকে তাকালেই বোঝা যাবে যে তিনি একজন শিক্ষিত ব্যক্তি, ভদ্র ব্যক্তি। এগুলো নির্ভর করা হচ্ছে তার মানসিকতার উপরে। তারপরে নেক্সট এটুকু আলোচনা করলাম হচ্ছে আমাদের ব্রেইনের ফাংশন এবং অ্যানাটমি, ফিজিওলজি। এবার আমরা আসি যে কিভাবে মন আমাদের দেহকে ইফেক্ট করে, প্রভাবিত করে। মন কিভাবে আমাদের রোগ তৈরি করে। আমরা হ্যানিম্যানের থিওরি অনুযায়ী সকল রোগের জননী হচ্ছে সোরা। সোরা হচ্ছে মন। এক একজন মানুষের এক এক মানসিকতা। আমাদের চেম্বারে রোগী আসবে এক একটা প্রবলেম নিয়ে, তাদের চিন্তা ভাবনা এক একজন মানুষের এক এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে।
যারা এখানে মাইন্ড মেথড ফলো করেন, যারা হোমিওপ্যাথিক ডিপ ভাবে মাইন্ডকে ফলো করেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে মন কিভাবে রোগ তৈরি করতে পারে, অর্থাৎ মায়াজম রোগ তৈরি করে কিভাবে। এখানে দেখি মাইন্ড, দ্য মাইন্ড অ্যাফেক্ট ইউর বডি, আপনাদের দেহকে নিয়ন্ত্রণ করে কিভাবে। স্ট্রেস, চাপ, মানসিক চাপ, অ্যাংজাইটি, ফিয়ার বা অ্যাফ্রেড, স্যাড ইফেক্ট, অ্যাঙ্গার, নেগেটিভ থিঙ্কিং, ইমোশনাল ইফেক্ট, দ্য নোসিবো ইফেক্ট, দ্য প্লাসিবো ইফেক্ট। ইমোশনাল ইফেক্ট এটা হচ্ছে গুড ইফেক্ট, ইমোশনাল ইফেক্ট, আর উপরে ইমোশনাল ইফেক্ট ব্যাড ইফেক্ট। তারপর হচ্ছে পজিটিভ ইফেক্ট। এই এতগুলো আলোচনা 11টি, আরো কিছু আছে সেগুলো অ্যাড করা হয়নি। এখান থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, শুধুমাত্র স্ট্রেস কিভাবে রোগ তৈরি করে, দুশ্চিন্তা কিভাবে রোগ তৈরি করে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। নেক্সট স্লাইড প্লিজ। আমাদের চেম্বারে রোগী আসবে এক একটা প্রবলেম নিয়ে, যেরকম স্টুডেন্ট আসতে পারে, বৃদ্ধ আসতে পারে, মহিলা আসতে পারে, পুরুষ আসতে পারে। আমাদের বুঝতে হবে সে কি মানসিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে এবং তার কি সমস্যা হয়েছে। এখানে দেখি অ্যাসাইনমেন্ট ওয়ার্ক, ওভারলোড উইথ অ্যাসাইনমেন্ট ওয়ার্ক। এই অ্যাসাইনমেন্ট যদি কলেজে বা কোনো প্রতিষ্ঠানে করতে দেওয়া হয় তখন তার উপরে অনেক প্রেসার পড়ে। সেটা হতে পারে শর্ট টাইম, হতে পারে লং টাইম। তবে শর্ট টাইম স্ট্রেস আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু লং টাইম স্ট্রেস আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকারক। তারপরে হচ্ছে ডোমেস্টিক ইস্যু, আমাদের পারিবারিক যে সমস্যাগুলো আছে, পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে তারা আসে আমাদের চেম্বারে একটা রোগ নিয়ে, যে আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ফ্যামিলির চাপ, এর ফলে আমি কিছু চিন্তা করতে পারছি না, কি করব, হতাশ হয়ে সে চেম্বারে আসে, তার সাথে একটা রোগ নিয়ে আসে। তারপরে হচ্ছে এক্সামস, মানি প্রবলেম, প্যারেন্টস বা পিতা হচ্ছে তার সন্তানের প্রতি অনেক চাপ, মানসিক চাপ, যে কিভাবে আমার ছেলেটাকে মানুষ করবো, ছেলে বাবা মায়ের কথা ঠিকমতো শুনতে পারছে না, এরকম সমস্যা নিয়ে আসবে কোনো পিতা বা মাতাও আসতে পারে। তারপর রিলেশন প্রবলেম, এরকম প্রবলেম নিয়ে আমাদের চেম্বারে আসবে। আমাদের ফাইন্ড আউট করতে হবে আসলে তার কি সমস্যা হয়েছে এবং কিভাবে হয়েছে। নেক্সট স্লাইড। স্ট্রেস ইফেক্ট, এবার একটু মেডিকেল সায়েন্সের ভাষায় একটু বোঝায় যে কিভাবে স্ট্রেস আমাদের দেহকে রোগ আক্রমণ করে, মানসিক চাপ কিভাবে রোগ আক্রমণ করে। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রোগী আসবে একটা সমস্যা নিয়ে, মানসিক সমস্যা নিয়ে তিনি আসবে, চাপের মুখে পড়ে রোগ তৈরি করে আমাদের চেম্বারে আসবে। আমাদের বুঝতে হবে তার অভ্যন্তরীণে কি সমস্যা হয়েছে, দেহের ভিতরে কি সমস্যা হয়েছে এবং কিভাবে হয়েছে। প্রথমে কোনো ব্যক্তি যদি প্রচন্ড পরিমাণে সে স্ট্রেস বা চাপ, মানসিক চাপে পড়ে, শর্ট টাইম না লং টাইম চাপের মুখে থাকে, তখন তার হাইপোথ্যালামাস থেকে, আমাদের মস্তিষ্কের সেন্টারে থাকে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসে একটি হরমোন নিঃসরণ হয় সিআরএস, কর্টিকো রিলিজিং হরমোন। এই হাইপোথ্যালামাস থেকে সিআরএস এটি নিঃসরণ হওয়ার পরে সেটা আসে পিটিউটারিতে। আমাদের পিটিউটারি গ্ল্যান্ড সেন্টার, আমাদের মস্তিষ্ক সকল গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে থাকে এই পিটিউটারি। ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন এটা রিলিজ করে, সিক্রেশন করে। তারপরে সেই হরমোনটি আসে কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটি অংশ, সেখান থেকে কর্টেক্স থেকে কর্টিসল হরমোন নিঃসরণ করে এবং মিডুলা থেকে অ্যাডিনেফ্রিন, নরঅ্যাড্রিনালিন হরমোনগুলো নিঃসরণ করে। অ্যাড্রিনাল হরমোনকে, অর্থাৎ আমাদের কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে, ওখানে দেখতে পাচ্ছি আমরা কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড,
এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলা হয় ইমার্জেন্সি। আমরা যখন প্রচন্ড পরিমাণ ভয় পাই, ভীতি হয়ে যায় বা প্রচন্ড পরিমাণ আতঙ্ক হয়ে যায়, তখন সেখান থেকে এই কর্টিসল হরমোন নিঃসরণ হয়। কেন? দ্রুত দেহের এনার্জি ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু যখন এই স্ট্রেস হয়, চাপ হয়, তখন এই অ্যাড্রিনাল থেকে কর্টিসল হরমোন সিক্রেশন হতেই থাকে। সাধারণত আমাদের অ্যাড্রিনাল থেকে অল্প অল্প নিঃসরণ হয় শুধুমাত্র ভয়, ভীতি, আতঙ্ক যখন হয়, হঠাৎ করে একটা গাড়ি আসলো বা ভয় পেলাম, তখন এই কর্টিসল হরমোন নিঃসরণ হয়। কিন্তু যারা স্ট্রেস, চাপের মুখে থাকে, তাদের কন্টিনিউ সব সময় যখনই চাপের মুখে থাকবে তখনই এই কর্টিসল হরমোনগুলো নিঃসরণ হয়। আর এই বারবার হরমোনগুলো নিঃসরণ হওয়ার ফলে, অতিরিক্ত পরিমাণ হরমোন নিঃসরণ হওয়ার ফলে আমাদের হার্ট, লাং, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, লিভার, স্কিন এই অর্গানগুলোতে ইফেক্ট পড়ে। আমাদের এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রধান কাজ হচ্ছে আমাদের দেহের মেটাবলিজম ইনক্রিজ করা, অর্থাৎ বিপাক ক্রিয়া, খুব তাড়াতাড়ি শক্তি যোগানো। কিন্তু সে যখন বেশি পরিমাণ হরমোন নিঃসরণ করে, আমাদের দেহের যে সঞ্চিত এনার্জি গুলো আছে খুব তাড়াতাড়ি খরচ করতে থাকে এবং প্রোডাকশন করে। জিআই ট্র্যাক্ট থেকে, আমাদের এখানে হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটাকে বলা হয় জিআই ট্র্যাক্ট, এই জিআই ট্র্যাক্ট থেকে খুব তাড়াতাড়ি তারা শোষণ প্রক্রিয়া করে। হার্ট রেট, আমাদের বুকের যে হৃদস্পন্দন সেটা বৃদ্ধি পায় এই কর্টিসল হরমোনের কারণে, স্ট্রেস হওয়ার কারণে। এবং লাংস, রেসপিরেশন, আমাদের নিঃশ্বাস প্রক্রিয়াটি খুব দ্রুত ফাস্ট হয়ে যায়। এবং তার সাথে সাথে হচ্ছে লিভার তাদের ফাংশন ফাস্ট হয়ে যায়। লিভারকে বলা হয় আমাদের দেহের পাওয়ার হাউস এবং ল্যাবরেটরি বলা হয়। তখন সেই ফাংশন খুব দ্রুত হয়ে যায়, সেখান থেকে বেশি পরিমাণ কোলেস্টেরল তৈরি করে স্ট্রেসের ফলে, বেশি পরিমাণ আমাদের লিভারে স্টক করা যে এনার্জি গুলো আছে সে সেখান থেকে রিলিজ হতে শুরু করে। এর ফলে বিভিন্ন ধরনের রোগ হয়। নেক্সট স্লাইড। এই অ্যাড্রিনাল থেকে যে কর্টিসল হরমোনগুলো নিঃসরণ হয়, তার ফলে কিভাবে আমাদের দেহে রোগ হয় সেটা আলোচনা করি। প্রথমে আমরা ব্রেইন আলোচনা করি। ব্রেইন স্ট্রেসের মুখে পড়ে সে কিন্তু আমাদের চেম্বারে আসছে। যখন চেম্বারে আসে সে কিন্তু আমাদের বেশি পরিমাণ, মস্তিষ্ক এমন একটি অর্গান যে আমাদের দেহের প্রায় 20% এনার্জি নষ্ট করে, খরচ করে। অতিরিক্ত পরিমাণ এনার্জি নষ্ট করার কারণে এই ব্রেইনের আর এনার্জি থাকে না, ফলে সে চিন্তা করতে পারে না, তার মেমোরি লস হতে শুরু করে, এই প্রবলেমগুলো হতে শুরু করে। আর আমাদের চেম্বারে কিন্তু সেটা এসে লক্ষণ আকারে প্রকাশ করে যে আমাদের এই সমস্যা, আমি কোনো চিন্তা করতে পারি না, কারো নাম আমার মনে থাকে না, তারপর হচ্ছে পুরনো স্মৃতিগুলো ভুলে গেছি, হতাশ হয়ে এরকম অবস্থায় আসে। কারণ কি? সে অতিরিক্ত পরিমাণ স্ট্রেস থাকার কারণে তার ব্রেইনে সকল এনার্জিগুলো সে নষ্ট করে ফেলেছে, এনার্জি আর নেই। তখন তার নিউরন গুলো আস্তে আস্তে ডিঅ্যাক্টিভ হতে শুরু করে বা মারা যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো কিভাবে হয় আমরা জানি, একটু আগে বললাম যে অ্যাড্রিনাল হচ্ছে ইমার্জেন্সি হরমোন। যখন এই অ্যাড্রিনাল থেকে কর্টিসল হরমোন নিঃসরণ হয় তখন হার্ট রেট দ্রুত বৃদ্ধি পায়। হার্ট রেট দ্রুত বৃদ্ধি পায় ফলে কি হয়? কন্টিনিউ হাই ব্লাড প্রেশার থাকে স্ট্রেস থাকার কারণে। এখানে দেখতে পাচ্ছি যে হাই কোলেস্টেরল, স্ট্রেস থাকার ফলে কোলেস্টেরল বৃদ্ধি পাবে কেন? কোলেস্টেরল তো আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি, কিন্তু স্ট্রেস থাকার কারণে কোলেস্টেরল বৃদ্ধি পায় কিভাবে? যখন সে অতিরিক্ত পরিমাণ চিন্তা করে তখন তার রাতে ঘুম হয় না, আর ঘুম না হওয়ার কারণে আমাদের প্রত্যেকটি সেল অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ হয়ে যায়। আর ওভার অ্যাক্টিভ হলে আমাদের প্রত্যেকটি সেল ড্যামেজ হয়, আর প্রত্যেকটি সেল আবার সেল ডিভিশন করার জন্য এই বিশেষ কোলেস্টেরলের প্রয়োজন হয়। তখন লিভার কোলেস্টেরল উৎপন্ন করে, এই কারণে তার হায়ার কোলেস্টেরল হয়, অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল হয়। দেখবেন যারা দীর্ঘদিন ধরে রাতে ঘুমায় না তাদের কোলেস্টেরল লেভেল হাই হয়ে যায়, তাদের আর্টারি ভেইনের স্তরে
সেই কোলেস্টেরল জমা হয়ে যায়, ফলে হার্ট অ্যাটাক, হার্ট ইনলার্স, স্ট্রোক এইসব ধরনের সমস্যা হয় এই স্ট্রেসের ফলে। অর্থাৎ স্ট্রেস এইভাবে আমাদের রোগ তৈরি করে। হাই ব্লাড প্রেশার তো বললাম যে কোলেস্টেরল, যেখানে কোলেস্টেরল নিঃসরণ করে সেখানে আর্টারি ভেন, ধমনী শিরার পাশে স্তর তৈরি করে এবং কি করে যে কর্টিসল হরমোনটি নিঃসরণ করেছে, এর প্রধান কাজ হচ্ছে হার্ট রিদমকে বৃদ্ধি করা। তারপর আসে জয়েন্টস এন্ড মাসলস এর প্রবলেম। এই কর্টিসল হরমোন নিঃসরণ করার সাথে সাথে আমাদের যে ইমিউন সিস্টেম গুলো রয়েছে, যে হোয়াইট ব্লাড সেল, সেটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়। প্রথমে ওভার অ্যাক্টিভ, এখানে দেখেন নিচে আছে ইমিউন সিস্টেম, ডিক্রিজ ইমিউন ফাংশন। প্রথম পর্যায়ে এই ইমিউন সিস্টেম প্রচন্ড পরিমাণ অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ আমাদের হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যখন সে অতিরিক্ত পরিমাণ কর্টিসল হরমোন নিঃসরণ হয়, তখন এই যে আমাদের ইমিউন সিস্টেম রয়েছে অতিরিক্ত পরিমাণ অ্যাক্টিভ হয়ে যায়। আর অ্যাক্টিভ হওয়ার ফলে কি হয়, ইমিউন সিস্টেম ফার্স্ট টাইম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীতে ডিক্রিজ হতে থাকে, কমতে থাকে। ইমিউন সিস্টেমের যে ফাংশনটা সেটা ড্যামেজ হয়ে যায় এই অতিরিক্ত পরিমাণ স্ট্রেসের কারণে। ফলে ইমিউন সিস্টেম কিন্তু উইক হয়ে যাচ্ছে এই স্ট্রেসের ফলে। তারপর আছে স্কিন, হেয়ার লস, তারপর আছে নখ দুর্বল হয়ে যাওয়া, টিস্যু, আমাদের টিস্যু, এভরি কাইন্ডস অফ টিস্যু গুলো দুর্বল হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের টিস্যু গুলোর প্রধান কারণ হচ্ছে ধ্বংস হওয়া এই অতিরিক্ত স্ট্রেসের ফলে। কারণ আমাদের যখন স্ট্রেস হয় আমাদের এনার্জি গুলো সব শুষে খেয়ে নেয়। যখন এনার্জি খেয়ে নেয়, সব খরচ করে ফেলে, তখন আর এনার্জি থাকে না আমাদের পরিপাক তন্ত্র থেকে সে এনার্জি গুলো পাই না। আমাদের যে লিভারে স্টোর করা যে এনার্জি গুলো ছিল সেগুলো থাকে না। ফলে আমাদের এভরি টিস্যু এবং মাসলস গুলো, আমাদের প্রত্যেকটি সেল গুলো সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। তারপর আসি রেসপিরেটরি সিস্টেম, পরিপাক তন্ত্র এবং রেসপিরেটরি সিস্টেম। আমাদের পরিপাক তন্ত্র দুর্বল হয়ে পড়ে। এই যে কর্টিসল হরমোন নিঃসরণ হয়েছে, সে কিন্তু আমাদের যে পরিপাক তন্ত্রের যে জিআই ট্রাক্ট রয়েছে, এই জিআই ট্রাক্টের যে অ্যাবজর্পশন ক্ষমতা সেটাকে সে বাড়িয়ে ফেলে। তখন কি হয়, ডায়রিয়া হয়, কিছু ক্ষেত্রে কনস্টিপেশন হয় এবং রেসপিরেটরি প্রবলেম হয়। আমার অত আর কি এই লেসনটি আলোচনা করতে অনেক সময় লাগে, আমি জানি যে এটা খুব তাড়াতাড়ি বলার কারণে হয়তো অনেকে বুঝতে পারেননি। এটাকে যদি আরেকটু লং টাইম দেওয়া হতো তাহলে খুব ভালোভাবে আলোচনা করতে পারতাম। নেক্সট, তো এখন শেষ করতে হবে, টাইম শেষ। আমাকে অনেক অল্প সময় দেওয়া হয়েছে, কারণ আমার এটার প্রিপারেশন ছিল হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের। তাহলে আমি সুন্দরভাবে আলোচনা করতে পারতাম। স্কিপ করে যাওয়ার কারণে আমি কিন্তু ঠিকমতো আলোচনা করতে পারিনি, যেখানে আমাকে 25 মিনিট সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 20 মিনিটের জায়গায়। ফলে কিন্তু আমি ডিটেইলস আলোচনা করতে পারিনি, অনেকে হয়তো বুঝতে পারেননি। কিন্তু এটা শিওর যে আমাদের হোমিওপ্যাথিতে যে সকল রোগের কারণ মায়াজম বা সোরা, এটাকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এটা সত্যি, হ্যানিম্যান কিন্তু 200 বছর আগে যেটা বলেছে সেটা কিন্তু সত্যি কারেক্ট। তিনি কিন্তু ডেফিনিশন দিতে পারেনি যে কিভাবে রোগ তৈরি করে মন। মডার্ন সায়েন্স কিন্তু সেটা আবিষ্কার করেছে, হ্যাঁ মন রোগ তৈরি করতে পারে। এখন আপনাদের কাছে কোশ্চেন এবং অ্যানসার